আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রনক জাহান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও ৪২ মৃত্যু, উপসর্গে প্রাণহানি ১১ জনের। ভোর ৬টা থেকে রাজধানীর ওয়ারীতে লকডাউন শুরু। করোনায় রাজধানীর নিম্নবিত্তদের আয় ২/৩ কমেছে। নিম্ন আয়ের মানুষের আয় কমার হার ৯৫%। বিআইডিএস এর গবেষণার তথ্য। উত্তরবঙ্গে যমুনার পানি ফের বাড়ছে। বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। দুর্গতিতে লাখ লাখ মানুষ। মহামারীতে সময় মতো বাজারজাত করতে না পারা আর টানা বৃষ্টিতে পচে গেছে মুন্সিগঞ্জের শত শত একর জমির সবজি। শ্রমিক সংকটে পাকা ধানও ঘরে তুলতে পারছেন না কৃষকরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনার ছোবলে প্রাণ গেছে ৪২ জনের। এই নিয়ে মোট মৃতের সংখ্যা ১,৯৬৮ আর আক্রান্ত হয়েছেন ৩,১১৪ জন। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,৫৬,৩৯১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে মোট সুস্থ হয়েছেন ৬৮,০৪৮। গত ২৪ ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,১১৪ জন এবং এ পর্যন্ত শনাক্ত ১,৫৬,৩৯১ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪২ জন এবং এ পর্যন্ত ১,৯৬৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬%। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন। এদিকে করোনা উপসর্গে সিলেটে মারা গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. হক। এছাড়া কুমিল্লায় ৬ জন সহ রাজশাহী, চাঁদপুর ও মৌলভীবাজারে মৃত্যু হয়েছে ১১ জনের। নিউমোনিয়া ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম.এ. হক। সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৬ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২ ব্যাংক কর্মকর্তা। চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হয়েছে ২ জনের। জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তারা। বেশ কিছুদিন সর্দি, কাশি ও জ্বরে ভুগে মৌলভীবাজার শ্রীমঙ্গলে মারা গেছেন ১ জন। চট্টগ্রামে আরও ২৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গায় পাসপোর্ট অফিসের উপপরিচালক সহ করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৮ জন। কালাই থানার ওসি এবং ব্যাংক কর্মকর্তা সহ জয়পুরহাটে শনাক্ত ৪৩ জন। এছাড়া বগুড়ায় ১৪৭ জন, নোয়াখালীতে ৪৬, গোপালগঞ্জে ৩২, নড়াইলে ৩১, টাঙ্গাইলে ২৮, রংপুরে ২৫, ময়মনসিংহে ২৩ এবং নরসিংদীতে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। করোনা রুখতে ভোর ৬টা থেকে ২১ দিনের লকডাউন করা হয়েছে রাজধানীর ওয়ারী এলাকায়। জনসাধারণকে লকডাউন মেনে চলার আহ্বান জানিয়েছেন সেখানকার ওয়ার্ড কাউন্সিলর। জরুরি দরকার ছাড়া স্থানীয়দের বাইরে বের না হতে বলা হয়েছে। করা হচ্ছে মাইকিং। রাস্তায় দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড। লকডাউনের সম্ভাব্য সাফল্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। অন্যান্য জায়গা খোলা রেখে শুধু ওয়ারী লকডাউন করে করোনা প্রতিরোধে সাফল্যের আশা দেখছেন না স্থানীয়রা। এদিকে ওয়ারী এলাকার ওয়ার্ড কাউন্সিলর জানিয়েছেন, লকডাউন এলাকার বাইরে বের হওয়া বা ভেতরে ঢোকার ১৭ রাস্তা থাকলেও খোলা থাকবে মাত্র ২টি। ২৫ জুলাই পর্যন্ত চলবে ওয়ারী এলাকার লকডাউন। দর্শক, রাজধানী ওয়ারীতে রয়েছেন আমাদের সহকর্মী শিহাব হোসেন। লকডাউন পরিস্থিতি জানতে এখন আমরা যুক্ত হব তার সাথে। শিহাব, ওয়ারী এলাকার লকডাউনের সবশেষ কি সংবাদ রয়েছে আপনার কাছে এবং স্থানীয়দের প্রতিক্রিয়াই বা কি? রৌনক, আপনাকে ধন্যবাদ। আপনি তো জানেন যে করোনা বিস্তারের রেড জোন হিসেবে এই ওয়ারী চিহ্নিত করা হয়েছে এবং এই কারণে আজকে ভোর ৬টা থেকে এই লকডাউন শুরু হয়েছে। তো লকডাউনের এরই মধ্যে শুধু ২টি প্রবেশ পথ খোলা রাখা হয়েছে এবং লকডাউনের আওতায় ওয়ারীর যেসব অংশ রয়েছে সেগুলো হচ্ছে ৪১ নম্বর ওয়ার্ডের টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, সিলেট হাইওয়ে, জয়কালী মন্দির থেকে বলদা গার্ডেন, আউটার রোড এবং ইনার রোড হিসেবে লালমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, র্যাঙ্কিন রোড, নবাব রোড,
এইসব এলাকা রয়েছে এই লকডাউনের আন্ডারে, এবং এই লকডাউনের মধ্যে দুটো অংশ দিয়ে এই এলাকায় যাওয়া এবং আসা করা যাবে। এবং ভেতরে যেসব দোকানপাট রয়েছে, শুধু ওষুধের দোকান বাদে এইসব দোকানপাট, আপনার ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো সবই বন্ধ থাকবে। তবে 3টি সুপার শপের আউটলেট ভেতরে খোলা রাখা হয়েছে। তো এই আউটলেটগুলো থেকে কেনাকাটা করা যাবে, এবং এছাড়াও বাইরে থেকে যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ই-কমার্সের মাধ্যমে, অনলাইনে অর্ডার করার মাধ্যমে সেগুলো নেওয়া যাবে। এবং এই এলাকায় জরুরি সেবার আওতায় যারা রয়েছেন তারা যাওয়া আসার অনুমতি পাবেন, অর্থাৎ পুলিশ, সাংবাদিক, চিকিৎসক এবং এইসব জরুরি পরিচ্ছন্নতা কর্মী, এইসব জরুরি সেবাগুলো আওতামুক্ত থাকবে। আর অন্যান্য কারণে কাউকে যদি বের হতে হয় তবে উপযুক্ত প্রমাণ দিয়েই বের হতে হবে, আর সে ছাড়া কিন্তু আসলে বের হওয়া যাবে না। তো এখন পর্যন্ত আসলে রাজাবাজারের যে অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই প্রশাসন এখানে লকডাউনের ব্যবস্থা করছে। এবং এখন পর্যন্ত সাধারণ মানুষ, খুব বেশি সময় হয়নি লকডাউনের, তবে এখন পর্যন্ত সাধারণ মানুষও সহযোগিতাই দেখা যাচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে আসলে আসল বিষয়টি বোঝা যাবে যে কতটুকু মানুষ সহযোগিতা করছে। তো রৌনক, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। শিহাব, আপনাকে ধন্যবাদ। পাটকল শ্রমিকদের পুনর্বাসন করা হবে, বাজেটে অর্থ ছাড় হলেই শোধ করা হবে তাদের সমুদায় পাওনা, জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বন্ধ পাটগুলো শ্রমিকদের পাওনা পরিশোধে 5,000 কোটি টাকা বরাদ্দের কথাও জানান তিনি। এদিকে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বলেছেন, নতুন যন্ত্রপাতি এনে পাট শিল্পের সুদিন ফেরাবে সরকার। রাষ্ট্রায়ত্ত ব্যবস্থা তুলে দিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির মাধ্যমে পাটকলগুলো চালানোর সিদ্ধান্ত আগেই জানিয়েছিল সরকার। এর জেরেই সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রায়ত্ত 25টি পাটকলের 25,000 স্থায়ী শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেক দেয়ার। এমন বাস্তবতায় শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। জানান, শ্রমিকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাদের ব্যাপারে প্রধানমন্ত্রীর আন্তরিকতার কথাও জানান গোলাম দস্তগীর গাজী। আপনারা এই যে মাসের মাইনেটি, এই মাস রানিং মাসের মাইনেটি এই সপ্তাহের শেষের দিকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। আরও 2 মাস নোটিশ পিরিয়ড আছে, সেই 2 মাস নোটিশ পিরিয়ড তারপরের মাসে প্রথম সপ্তাহে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। গত মাসের এই মাসে এবং আগামী মাসে তার পরের মাসের প্রথম সপ্তাহে সমস্ত সুবিধা, আমাদের যে গ্র্যাচুইটি এবং অবসর সুবিধা, সেইটাও কিন্তু গোল্ডেন হ্যান্ডশেক যারা আছে সেইটাও তারা পাবেন। কিন্তু এদিকে পাটকলগুলোকে ঢেলে সাজানোর বার্তা দিলেন শ্রম প্রতিমন্ত্রী। একই সময় একই পয়সা খরচ করে আমরা 3 গুণ বেশি এই রিমডেলিং যে করবেন, সেই রিমডেলিং এর মাধ্যমে একই শিল্পে একই সময় একই খরচে 3 গুণ এখানে উৎপাদন হবে। তাতে করে পাট কিন্তু আমাদের ঘাড়ের আর বোঝা হয়ে থাকবে না। এর আগে বৃহস্পতিবার এ নিয়ে গণভবনে মুখ্য সচিব, অর্থ সচিব, বস্ত্র ও পাট সচিব সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দিয়ে রাষ্ট্রায়ত্ত সব পাটকলের সংস্কার ও আধুনিকায়নের সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে রাজধানীর নিম্ন মধ্যবিত্তদের আয় 2/3 কমে গেছে। অনেকেই কাজ হারিয়েছে, অনেকের কাজ থাকলেও আয় ঠেকেছে 3 ভাগের 1 ভাগে। এতে এসব মানুষের চোখে এখন কেবলই অন্ধকার। বিআইডিএস এর গবেষণা বলছে, নিম্ন আয়ের মানুষের আয়ে কমে যাওয়ার হার প্রায় 95%। গত মাস কয়েকে নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে প্রায় 1.5 কোটি মানুষ। আসমা বেগম গার্মেন্টস কর্মী, বাবা মা ভাই বোন সহ বেশ বড় পরিবার নিয়ে থাকেন নাখালপাড়ার এমন টিনশেড বাসায়। নিজের 15-16 হাজার টাকার সাথে রিকশাওয়ালা বাবার আয়ে মোটামুটি চলছিল পরিবারটি। করোনা ঝড়ে মার্চ থেকে আসমার আয় নেমে এসেছে মাসিক 5,000-এ। কমেছে রিকশা চালক বাবার আয়ও। খুব ভালো, গার্মেন্টসে কাজ নাই, এখন বেতন অর্ধেক কমা দেয়, অর্ধেক কম পাই। যা 2-3 পয়সা আয় তা দিয়ে আমরা পেট চালাই, কি করবো, এখন খাইতে হইব, কিছু করার নাই। সারা দুনিয়াতে মহামারী, কিভাবে চলবো বলেন? আমরা যেভাবে চলতেছি এভাবে কেউ চলে না, ঠিক আছে? আমরা খুবই কষ্টতে আছি। ভালো টাকা পাইতাম, এখন তো মহামারীর জন্য খুব কম পাইতাছি টাকা, তো কিভাবে সংসার চালামু কোন? ছোট একটি কারখানার কর্মী নূর মোহাম্মদের অবস্থাও একই। 2 ভাইয়ের আয়ে নিম্ন মধ্যবিত্ত যৌথ পরিবারটি সচ্ছলভাবেই চলছিল। করোনার পর থেকে ভাই কর্মহীন। নূর মোহাম্মদ গত 3 মাসে বেতন পেয়েছেন 2 বার।
আগে আমরা সব চাকরি করতাম, এখন বড় ভাইয়ের অফিস ফ্যাক্টরি বন্ধ আর কি, চাকরিতে এখন চলতে আরও খুব কষ্ট হইতেছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সাম্প্রতিক জরিপ বলছে করোনা পরিস্থিতিতে 13% মানুষ কাজ হারিয়েছেন। 25% মানুষের বেতন বা মজুরি কমলেও শতকরা 95 জনের আয় কমেছে এসব প্রান্তিক মানুষের। দরিদ্র নিম্ন মধ্যবিত্ত মানুষের সংকট সবচেয়ে বেশি। আগে যেখানে আমাদের প্রায় 4 কোটির মতো 3,70,00,000 মতো মানুষ দরিদ্র ছিল, সেখানে যুক্ত হয়েছে আরো 1.5 কোটি মানুষ। এই অবস্থায় সংকট মোকাবেলায় একদিকে সরকার তার সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় চেষ্টা করছেন মানুষের খাদ্যের অভাব দূর করতে, কিন্তু এটা এনাফ না। আমরা বুঝি এত মানুষ যেখানে এই মুহূর্তে আয়ের সংস্থান করতে পারছে না, কাজেই মূলত কর্মসংস্থান সৃষ্টিটাই হচ্ছে জরুরি। প্রণোদনা বা সহায়তা দিয়ে নয়, কাজ হারানো, আয় কমে যাওয়া এসব মানুষের জন্য নতুন কর্মসংস্থান তৈরির উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। উত্তরাঞ্চলে যমুনার পানি আবারও বাড়তে থাকায় বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী মানুষ সহ আশ্রয়কেন্দ্র ও বাঁধে আশ্রয় নেওয়া লোকজনের দুর্ভোগ বেড়েই চলেছে। মধ্যাঞ্চলে যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় টাঙ্গাইল ও জামালপুরে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন 5 লাখ মানুষ। একদিন বিরতি দিয়ে সিরাজগঞ্জে যমুনার পানি আবারও বেড়ে হার্ট পয়েন্টে বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। কাজীপুর পয়েন্টে প্রবাহিত হচ্ছে বিপদসীমার 64 সেন্টিমিটার উপর দিয়ে। সেই সাথে নদী ভাঙ্গনে যমুনা পাড়ের বাসিন্দারা দিশেহারা। টানা 6 দিন ধরে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলা সদর, কাজীপুর, চৌহালি, বেলকুচি ও শাহজাদপুর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা সদর, নাগরপুর, দেলদুয়ার, ভুয়াপুর, কালিহাতী ও গোপালপুর উপজেলার 21টি ইউনিয়নের 93টি গ্রামের 1,24,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে প্রায় 5,000 হেক্টর ফসলি জমি। জেলায় ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে বিপদসীমার 88 ও ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে বিপদসীমার 39 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জামালপুরে যমুনা নদীর পানি সামান্য কমলেও ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ায় ইসলামপুর, বকশীগঞ্জ ও সদর সহ জেলার কমপক্ষে 319টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এতে প্রায় 50টি ইউনিয়নের 3.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। খাবার সংকটে চরাঞ্চলের দরিদ্র ও দিনমজুররা। কুড়িগ্রামে ধরলার পানি ব্রিজ পয়েন্টে বিপদসীমার 45 সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 47 সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে 43 সেন্টিমিটারের উপর দিয়ে বইছে। টানা 7 দিন ধরে পানিবন্দী ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর অববাহিকার প্রায় 2 লাখ মানুষ। খাবার কষ্ট, চলাফেরার কষ্ট, বাইরে করে যাওয়া অসুবিধা, সেই জন্য রাস্তার উপরে উঠছি। পলিথিন দিয়ে আমরা তাম্বু করে রাস্তার উপরে আছি। অন্যদিকে গাইবান্ধার নদ নদীগুলো থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে এখনও জেলার প্রধান নদী ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপরে বইছে। নতুন করে বেড়েছে করতোয়া নদীর পানি। তীব্র আকার ধারণ করেছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আমাদের এলাকায় পানি ঢোকার পর এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা এবং কোনো অনুদান এখন পর্যন্ত আসলো না, এমনকি আমাদেরকে এখন পর্যন্ত দেখতেও আসে। গরু ছাগল মনে করো কাল থেকে না খায়া আছে, কোনো প্রকার সহযোগিতা নাই, কোনো মেম্বার চেয়ারম্যানের কারোই খোঁজ খবর নেই। এদিকে বগুড়ায় বানভাসী মানুষ গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে। বিশেষ করে সারিয়াকান্দি উপজেলার যমুনার চরে গবাদি পশুর সাথে গাদাগাদি করে থাকতে হচ্ছে তাদের। জেলায় যমুনার পানি এখনো বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সরকারি সিদ্ধান্তে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের দোকানপাট খুললেও ক্রেতাশূন্য শপিং মল। দোকানিরা বলছেন করোনা আতঙ্কে জরুরি প্রয়োজন ছাড়া কেউ আসছে না কেনাকাটা করতে। ফলে দিন জুড়ে অলস সময় পার করছেন দোকানের মালিক কর্মচারীরা। দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলছেন, করোনাকালে চরম বিপদে পড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনা প্রয়োজন। করোনা সংক্রমণের প্রায় 3 মাস পর সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত দোকান খোলার সিদ্ধান্ত দেয় সরকার। এর প্রায় 1 মাস পর 1 জুলাই থেকে সব ধরনের দোকানপাট খোলা রাখা হচ্ছে সন্ধ্যা 7টা পর্যন্ত। কিন্তু ক্রেতা আসছেন কি এসব দোকানে? আসলে মোবাইলটা ভেঙে গেছে, আর আমি যেহেতু ইউনিভার্সিটিতে পড়ি আমার অনলাইন ক্লাস করতে হয়, মোবাইলটা ফিক্স করতে এসেছি। একদমই বের হচ্ছি না। আমি 105 দিন পর হচ্ছে গত পরশুদিন বের হয়েছিলাম, আর আজকে একদিন বের হচ্ছি। আমি আমার পাপার সাথে জার্নি প্রজোরে একটা মোবাইল কিনতে এসেছি।
রাজধানীর একটি শপিং মল ঘুরে দেখা যায় দোকান খোলা, জিনিসও আছে, নেই ক্রেতা, নেই বেচা বিক্রি। অনেকটা অলস সময় পার করছেন দোকানিরা। মানে এখন আমরা অনেক কষ্টে আছি, বুঝছেন। এখন এটা বলার ভাষা নাই, কার কাছে বলবো, কোথায় যাবো, ওরকম কোনো জায়গাও নাই আমাদের। কাস্টমাররা আসতে পারতেছে না এই করোনার জন্য, সেটাও আমাদের মাঝখানে ভয় যে কাস্টমাররা কী করে আসবে বা প্রোডাক্ট নেবে। তাছাড়া সেল না হলে তো আমাদের কোম্পানি চালাই দিতে পারতেছে না। বনিই হয় না, কাস্টমার আসে না। এই যে সকাল থেকে দোকান খুলছি, একটা কাস্টমার এসে পর্যন্ত জিজ্ঞেস করলো না যে আপনারা মানে আমার একটা পাঞ্জাবি লাগবে অথবা পায়জামা লাগবে, কোনো কাস্টমারই নেই। এখন কি আর করার, চলতেছি তো, খুব কষ্ট হচ্ছে আর কি চলতে। আমাদের কাস্টমারও কম, বেচা বিক্রিও কম, সেল কম। দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ক্রেতা শূন্য এসব দোকানীদের বাঁচিয়ে রাখতে উদ্যোগ নিতে হবে সরকারকে। এই অবস্থা কবে আমাদের শেষ হবে আমরা জানি না। ইতিমধ্যে আমরা নগদ প্রণোদনা থেকে শুরু করে আমরা কোনো কিছুই আসলে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা কোনো কিছুই পাচ্ছে না। আমার মনে হয় এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই দিকটা একটু বেশি করে নজর না দেন, আমরা সত্যি সত্যি খুব বিপদে পড়ে যাব। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের বেশিরভাগ দেশেই করোনার কারণে কর্মহীন, চাকরিচ্যুত ক্ষুদ্র ব্যবসায়ী বা ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে খোদ সরকার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। করোনা মহামারীর কারণে সময় মতো বাজারজাত করতে না পারায় টানা বৃষ্টিতে পৌঁছে গেছে মুন্সিগঞ্জের শত শত একর জমির সবজি। অপরদিকে শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তুলতে পারছেন না কৃষকরা। কৃষি কর্মকর্তা বলছেন, দেরিতে আবাদ এবং বৃষ্টির কারণে কিছু সবজি ও ধানের জমিতে পানি জমেছে ও ফসলের ক্ষতিও কিছুটা হয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি সোনিয়া হাবিব লাবণীর রিপোর্ট। আবহাওয়া ভালো থাকায় মুন্সিগঞ্জে এবার সবজির ফলন ভালো হয়েছে। তবে করোনার কারণে ও পরিবহন সংকটে জেলার বাইরের পাইকারি বাজারগুলোতে সবজি পাঠাতে পারেননি কৃষকরা। স্থানীয় বাজারে সবজি বিক্রি করেও ভালো দাম পাননি। এবার কাকা মনে করেন চালানো পাবো না, যেটা খরচ করছি 1000 টাকা মনের রূপে দান করবো, ধান বিকাইব না 800 টাকা। অন্যদিকে আলুর জমিতে কৃষকরা ধান রোপণ করেও পড়েছেন বিপাকে। শ্রমিক সংকটে সময়মতো পাকা ধান ঘরে তুলতে পারছেন না তারা। চড়া মূল্য দিয়ে অনেকে আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, উৎপাদিত সবজি ও ধান নষ্ট হলেও কৃষি অফিসের কোনো সহযোগিতা পাননি তারা। পানি বৃষ্টি যা আছে সব আমার শেষ, এই বাজারে যাইতে পারি নাই। লকডাউনে আমার 2 টাকা 3 টাকা বেশি এর সব পর্যন্ত অন্তর পাইনি ভাই। বৃষ্টির কারণে কোনো কিছু করতে পারি নেই, যে সব নষ্ট হয়ে গেছে। তবে কৃষি বিভাগ বলছে, বৃষ্টির কারণে কৃষকরা লক্ষ্যমাত্রা অনুযায়ী সবজি উৎপাদন করতে পারেনি এবং দাম পাননি। 97% ধান অলরেডি কর্তন হয়ে গেছে, যেগুলো একদম লেটে মার্চের শেষের দিকে হয়তো এসে লাগাইছে আলু তুলে বা যারা হয়েছে, এগুলো সামান্য একটু 3% যেটা আছে সেটা থাকতে পারে। যারা অলসতা করছে বা করবে, এরা ডিলে করাতে তাদের শস্য সংগ্রহে একটু ডিলে করতেছে, যার কারণে হয়তো তারা এরকম হচ্ছে। মুন্সিগঞ্জে এবছর 1635 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 34,464 মেট্রিক টন। পাশাপাশি 995 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4045 মেট্রিক টন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনারা আগের মতোই দখল ও সম্প্রসারণবাদে বিশ্বাসী বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সেনাদের আরও আত্মবিশ্বাসী হবার আহ্বান জানান তিনি। শুক্রবার সকালে চীন ভারতের বিতর্কিত সীমান্ত অঞ্চল লাদাখে আকস্মিক সফরে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। তার সফর সঙ্গী ছিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নভরনে এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। এ সময় প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বে যখন উন্নয়নের জোয়ার, তখন আগ্রাসী মনোভাব অব্যাহত রেখেছে চীন। সম্প্রসারণবাদীরা শান্তির পক্ষে বিপজ্জনক বলে মন্তব্য করেন তিনি। 15 জুন রাতে গালওয়ান সংঘর্ষে নিহত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এছাড়া সীমান্তে নিয়োজিত সেনাদের সাহস নিয়ে দায়িত্ব পালনের জন্য ভূয়সী প্রশংসা করেন মোদী। ভারতীয় সেনাদের মনোবল বৃদ্ধি এই সফরের মূল উদ্দেশ্য, অভিমত বিশ্লেষকদের। এদিকে সীমান্ত নিয়ে আলোচনার মধ্যে কোনো পক্ষেরই জটিল পদক্ষেপ নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে করোনায় আরও 42 মৃত্যু, উপসর্গে প্রাণহানি 11 জনের। ভোর 6টা থেকে রাজধানীর ওয়ারিতে লকডাউন শুরু।
করোনায় রাজধানীর নিম্ন মধ্যবিত্তদের আয় 2/3 কমেছে। নিম্ন আয়ের মানুষের আয় কমার হার 95%। BIDS এর গবেষণার তথ্য। উত্তরবঙ্গে যমুনার পানি ফের বাড়ছে। বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। দুর্গতিতে লাখ লাখ মানুষ। মহামারীতে সময় মতো বাজারজাত করতে না পারা আর টানা বৃষ্টিতে পচে গেছে মুন্সিগঞ্জের শত শত একর জমির সবজি। শ্রমিক সংকটে পাকা ধানও ঘরে তুলতে পারছেন না কৃষকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।